কেস ফ্যানস একটি পার্সোনাল কম্পিউটারের সবচেয়ে অবহেলিত কম্পোনেন্ট বললেও ভুল হবে না, কারণ মাসের পর মাস আমরা যখন আমাদের বিল্ডের স্পটলাইট হান্টার কম্পোনেন্টগুলো সিলেক্ট করতে ব্যস্ত, ঠিক অপরদিকে এই ফ্যানগুলোর ক্ষেত্রে আমরা এমন একটি কেস বাছাই করি যাতে কিনা 5টা ফ্যান আগে থেকে প্রি ইনস্টল অবস্থায় আসে এবং আমাদের দায়িত্ব এখানেই শেষ। এখন আমার মতন গরিব বিল্ডার যারা আছেন তারা হয়তো এটা নিয়ে খুব বেশি একটা কমপ্লেন করবেন না, আর করারও কথাও না, কারণ এটা কোনোভাবেই সেন্স মেক করে না যে একটা 6000 টাকার কেসে আমি 10,000 টাকার ফ্যান ইনস্টল করবো। রাদার ওই 10,000 টাকা আমি অন্য কোনো কম্পোনেন্টে ইনভেস্ট করে একটু বেশি পারফরমেন্স কুইজ করতে পারবো। কিন্তু এখানে একটা প্রশ্ন রয়ে যায়, ওই 10,000 টাকা যে আমরা একটা অন্য কম্পোনেন্টে ইনভেস্ট করতেছি, ওই কম্পোনেন্টটা আমার কেসের ভিতরে থাইকা এয়ার ফ্রাই হয়ে যাচ্ছে না তো? এক্স্যাক্টলি, আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব while featuring these new fans from Vendy. You might ask, what is Vendy? I'll explain it later. ফ্যানগুলোকে বাজেট ফ্যান বলা হইলেও 3 ফ্যানের এই এক সেটের দাম 3200 টাকা। এখন আপনি যখন এই 3টা ফ্যানের জন্য 3200 টাকা পে করতেছেন, তখন আপনার এই ফ্যানগুলোর প্রতি এক্সপেকটেশনও অনেক হাই হয়ে যাবে এবং এটা অনেক স্বাভাবিক। এবং আপনার এই এক্সপেকটেশন পূরণের প্রথম ধাপ হইল আনবক্সিং এক্সপিরিয়েন্স। তাহলে চলেন আনবক্সিং এক্সপিরিয়েন্স করে আসা যাক। ফ্যানের কোম্পানির নাম ভেন্ডি অ্যান্ড ভেন্ডি থিমের এই বক্সের লিড খুললেই আপনি প্রথমে এই 3টা ফ্যানের দেখতে পাইবেন, যেগুলোকে সাইডে রেখে আমরা যদি বক্স কন্টেন্টের দিকে নজর দিই তাহলে দেখতে পাবেন বক্সের ভিতরে আছে 2টা PWM কুইক কানেক্টর। এরপরে পেয়ে যাবেন কিছু ভেন্ডির স্টিকার, যেগুলো এই আনবক্সিং এর পর আর খুঁজে পাওয়া যায় নাই। উল্লেখ্য এর মধ্যে কোনো রিয়েল ভেন্ডির কোনো স্টিকার নাই, জাস্ট ব্র্যান্ড নেম ভেন্ডি আছে। এবং সর্বশেষে ফ্যানগুলোকে কেসের সাথে লাগানোর জন্য প্রয়োজনীয় স্ক্রুগুলো আপনি এই বক্সে পাওয়া যাবেন। সাথে যদি একটা স্ক্রু ড্রাইভারও দেওয়া যেত তাহলে বিষয়টা খুব একটা মন্দ হইতো না। দুঃখজনকভাবে বক্সের ভিতরে আমরা কোনো ম্যানুয়াল দেখতে পাই নাই, ইভেন দো এইসব ফ্যানগুলো ইনস্টল করা খুব ইজি, বাট এটা একটু এক্সেপশন। তাই আমার কাছে মনে হয়েছে এটার ভিতরে যদি একটা ম্যানুয়াল থাকতো তাহলে ভালো হইতো। আই ডোন্ট নো, কারণ আমার এই যে বক্সটা আছে এটা একটা R&D ইউনিট, অর্থাৎ এটা নিয়ে অনেক ঘষাপিটা করা হয়েছে, তারপরে আমার কাছে আসছে। এটা মানে ইউজড জিনিস দিছে আমারে, বাট ইটস ওকে, যদি ম্যানুয়াল থাকে তাহলে থাকলো। এই ফ্যানগুলোর কিন্তু রিভার্স ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন, প্লাস এর মধ্যে 2টা কালার ভেরিয়েন্ট আছে। আমাদের কাছে আছে কালোটা, সাদাটা আমাদেরকে দেওয়া হয়নি, অর্থাৎ সাদাটাও আছে। কিন্তু হলে চলে যেতে হবে পিসিবি স্টোরে বা ভেন্ডির ওয়েবসাইটে যেতে পারেন, যেখান থেকে আপনাকে পিসিবি স্টোরে রিডাইরেক্ট করে দিবে। একই কথা, ভেন্ডি পিওর ফ্লো ইনফিনিটি লাইট। নামখানা শুনে অ্যাভেঞ্জার্স মুভির কোনো ইনফিনিটি স্টোনের মতো মনে হইলেও আমি আপনাকে এনশিওর করতেছি এটা আপনার পিসি কেসের 120 mm এর ফ্যান। তাই এইটা ভাইবা ভয় পাওয়ার কিছু নাই। এই ফ্যান আপনার পিসিতে লাগায় যদি পিসি চালু করেন, পৃথিবীর 50% পপুলেশন গায়েব হয়ে যাবে। জোকস অ্যাসাইড, ওয়ার্ড লেভেল রিভিউ হচ্ছে এই ফ্যানখানা শুধু বাতাসের সাথেই খেলবে তা তো হবে না, থাকতে হবে একটা স্পেশাল ফিচার। অ্যান্ড ইয়েস দেয়ার ইজ, অ্যান্ড ফিচারটা হলো একটা ক্লিপিং মেকানিজম, যেটা কিনা লিয়েনলি লেভেলের কুল না হইলেও হ্যাভিং দিস ফিচার এট দিস বাজেট ইটস স্টিল প্রিটি কুল। যেহেতু এটা একটা কেস ফ্যান, কেসের ভিতরে লাগাবেন আর ভুলে যাবেন, তাই এই ফিচারটা খুব বেশি ব্যবহৃত হবেন না। কিন্তু যখন আপনি এই ফিচারটা ব্যবহার করবেন তখন আপনি খুশি হয়ে যাবেন যে না, আমার কিছু টাকা বেশি খরচ করাটা ওয়ার্থ ইট। কারণ এটার কারণে যে আপনার জাস্ট অ্যাসেম্বলি হ্যাসেল কমতেছে তা না, এটার কারণে আপনার মেলারখানা কেবলও কমে যাইতেছে। ফ্যানগুলোর একটু ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। এখন ডিজাইনের ক্ষেত্রে এক একজনের ওপিনিয়ন এক এক রকম হইলেও আমার কাছে পার্সোনালি ইনফিনিটি ফ্যানের ডিজাইনটা একটু ওভারঅল লাগে। কারণ ডাইনে তাকাই বামে তাকাই, কম দামি দেখি বেশি দামি দেখি, সব জায়গায় খালি ইনফিনিটি আর ইনফিনিটি। বাট এই ফ্যানগুলোর ক্ষেত্রে আমার একটা বিষয় ভালো লাগছে। নর্মালি আমরা কিছু ইনফিনিটি ফ্যানগুলোতে দেখতে পাই যেখানে আপনার এতটুকু পর্যন্ত দিয়ে বিভিন্ন স্টাইল করে ফেলছে, লিয়েনলির মতো আর কি। বাট এখানে এটা করে নাই। যখন আমি এই 3টা ফ্যান একসাথে দিতেছি, এই পুরোটা একটা লাইট বার হয়ে যেতেছে, যার কারণে এই ডিজাইনটা ওরকম বেশি ফাঙ্কি মনে হয় না, একটু সিম্পল মনে হয়। আর মজার বিষয় হলো আমি এমনিতে RGB আমার পিসিতে সবসময় অফই করে রাখি, তাই আমার কাছে RGBটা ওরকম ম্যাটার করে না। এর যে RGB LED ব্রাইটনেস আছে এটা যথেষ্ট ব্রাইট, এবং কালার অ্যাকুরেসির কথা বললে এর কালারকে আমি বলতে পারি 75% to 80% অ্যাকুরেট। RGB পারফরমেন্সে আমি মোটামুটি স্যাটিসফাইড। মোস্টলি আমার এটার ব্রাইটনেস কিছুটা কমাইতেই হয়েছে। অ্যান্ড আমার যে কারেন্ট সেটআপ আছে এটার ফ্যানের RGB LED এর ব্রাইটনেস কিন্তু অত বেশিও না। তো এটা লাগানোর পর আমি একটা মোটামুটি সিগনিফিকেন্ট ডিফারেন্স দেখতে পাইছি, যেহেতু আমার এই LED গুলা ডে বাই ডে আমার কাছে মনে হয়েছে কিছুটা ব্রাইটনেস লুজ করছে, যার কারণে এটা লাগানোর পর আমি একটু ডিফারেন্ট ফিল পাইছি। বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। যেহেতু এটি একটি কম্পিউটার কেস ফ্যান, স্বাভাবিকগতভাবেই এটার বিল্ড কনস্ট্রাকশন মেটাল হবে না, এটা প্লাস্টিক ফ্যানই। প্লাস্টিক কোয়ালিটির কথা বললে আমার এটা নিয়ে খুব বেশি একটা কমপ্লেন নেই, বাট ফিনিশিং নিয়ে একটু ঝামেলা আছে। এর ফিনিশিং নিয়ে যে কমপ্লেন্ট আছে তাহলে যে বিভিন্ন এজ বা জয়েন্ট যেগুলো আছে ওইগুলার প্লাস্টিকগুলো একটু ধারালো, মানে জয়েন্ট হয়েছে বাট ওইরকম পারফেক্ট না। এছাড়া ইনফিনিটি ইফেক্টের উপরে থাকা প্রোটেক্টিভ লেয়ারটি মূলত প্লাস্টিকের তৈরি, যার কারণে ওভার দ্য টাইম এখানে মোটামুটি ভালো স্ক্র্যাচ পড়ে যায়। ফ্যানটির পেছন দিকে রয়েছে ভেন্ডির মেটাল স্টিকার, যেগুলো কিনা দেখতে ভালোই লাগে। ফ্যানের ভিতরে থাকা মেল বা ফিমেল কানেক্টর বলেন এগুলো
এগুলা ভালো রিজিড, সহজে ছুঁইটা আসার কোনো সম্ভাবনা নাই। ফ্যানের ভেতরের প্রোপেলার তেমন ধারালো না, কিন্তু একদম ম্যাক্সিমাম স্পিডে আমি রেকমেন্ড করবো আপনি ধরেন না, ধরলে আমার মতন অবস্থা হবে। যে কাজই করেন না কেন ফ্যানের ইলেকট্রিক কানেকশন আগে খুইলা নিয়েন। এই তো ওভারঅল ফ্যানের বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। প্রাইস টু পারফরমেন্স বা প্রাইস টু বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট জাস্টিফাইবল মনে হয়েছে। ভিডিওর এই পর্যায়ে চলেন আপনাদেরকে এই ফ্যানটার স্পেসিফিকেশন সম্পর্কে জানাই। পিওর ফ্লো ইনফিনিটি লাইট একটি 120 mm এর ফ্যান, যেটি কিনা মিনিমাম 800 rpm থেকে সর্বোচ্চ 2000 rpm পর্যন্ত রিচ করতে পারে। ফ্যানটির এয়ার ফ্লোর কথা বললে 68 CFM বা কিউবিক ফিট পার মিনিট, আর এয়ার প্রেসারের কথা বললে 2.07 mmHg2O বা মিলিমিটার অফ ওয়াটার কলার। ম্যানুয়াল নাই, সমস্যা নাই। এবার পালা ফ্যান ইনস্টলেশনের। ফ্যান ইনস্টলেশনের পূর্বে পিসি খানার সকল ইলেকট্রনিক কানেকশন খুলে নিতে হবে, ইনক্লুডিং ফ্যান কানেকশনস ফ্রম মাদারবোর্ড। এই কাজ শেষ হয়ে গেলে কেসের মধ্যে থাকা আগের ফ্যানগুলো খুলে নিতে হবে। যেহেতু আমাদের কাছে ভেন্ডি ফ্যানের মাত্র 3টি ইউনিট রয়েছে, সেহেতু আমাদের ফ্রন্টে 2টি এবং এক্সস্টে 1টি ব্যবহার করব। এবং আমরা যখন আমাদের কেসের সাথে আসা ফ্যানগুলো দিয়ে টেস্ট করব, ঠিক একই পজিশনে রেখে টেস্ট করব। যেহেতু ভেন্ডি ফ্যানগুলোতে ক্লিপিং মেকানিজম রয়েছে, ঠিকভাবে ক্লিপগুলোকে অ্যালাইন করে একে অপরের দিকে পুশ করলে দুইটা ফ্যান একসাথে জোড়া লাগিয়ে যাবে। ফ্যান অ্যাসেম্বল করা শেষ হলে ফ্যানের সাথে বক্সে আসা ARGB এবং PWM কানেক্টরের যে কেবলটা আছে, এটা আমরা ফ্যানের উপরে কানেক্ট করে নিব। এবং এটা শেষ হয়ে গেলে আপনি বক্সের ভেতরে 4টি করে স্ক্রু পেয়ে যাবেন প্রতিটি ফ্যানের জন্য। এই স্ক্রুগুলো যে কোনো মিডিয়াম সাইজের স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে আরামসে লাগাই ফেলতে পারবেন। এন্ড লাগানো শেষ হইলে এবার সময় আসছে ফ্যানগুলোতে পাওয়ার দেওয়ার। পাওয়ার দেওয়ার জন্য আমরা ব্যবহার করেছি ভেন্ডির ফ্যান কন্ট্রোলার। ইফ ইউ ডিডন্ট নিউ ইট, ভেন্ডিরও কন্ট্রোলার আছে এন্ড এই কন্ট্রোলারে RGB আছে। RGBটাকে সাইডে রাখি, মূল কথা হলো এবার কানেকশন দিতে হবে। ফ্যানের কানেকশন দেওয়ার আগে কন্ট্রোলারটা কানেক্ট করতে হবে। কন্ট্রোলারের বক্সের ভিতরে আপনার একটা SATA কানেক্টর পাবেন, যেটা মূলত আপনার এই কন্ট্রোলারে পাওয়ার সাপ্লাই দিবে। পাশাপাশি ARGB এবং PWM সিগন্যালের জন্য 2টা কেবল পেয়ে যাবেন, যে কেবলগুলো কিনা কন্ট্রোলারের সাথে কানেক্ট করে নিতে হবে। এবং কন্ট্রোলারের থেকে কানেক্ট করার পর সেগুলো আপনার মাদারবোর্ডের PWM এবং ARGB পোর্টে লাগায় ফেলতে হবে। কানেকশনগুলো যদি ঠিকভাবে মাদারবোর্ডের সাথে লাগায় ফেলতে পারেন, তার মানে এখন আপনার কাছে আছে 9টি ARGB পোর্ট এবং 9টি PWM পোর্ট। কন্ট্রোলারটার পিছনে কোনো ধরনের স্টিকার ব্যবহার করা হয় নাই, ব্যবহার করা হয়েছে একটি ম্যাগনেটিক প্যাড। অর্থাৎ আমরা কন্ট্রোলারটাকে ডাইরেক্ট কেসের মেটালিক সারফেসে যে কোনো সময় লাগাই ফেলতে পারবো, যে কোনো সময় খুলে ফেলতে পারবো। ইনস্টলেশন দেখে ফেলছেন, এবার সময় পারফরমেন্স টেস্টের। কিন্তু সেই পারফরমেন্স নাম্বার শেয়ার করার আগে আমরা যে রিগের ভেতরে আমাদের এই পারফরমেন্স টেস্টটা করছি, সেটা আপনাদেরকে জানানো দরকার। গরিব বলে আমাদের সিস্টেমের ভেতরে আহামরি কিছু নাই, কিন্তু রয়েছে 1000 বছরের সেরা প্রসেসর Ryzen 5600G, এবং একে ঠান্ডা করতে আমরা ব্যবহার করেছি ডিপকুল AK400 ডিজিটাল। এবং জিপিইউ হিসেবে রয়েছে পারফরমেন্সে মুখ না দেখানো কিন্তু ভিরেমে এনভিডিয়ার মুখে চুনকালি মাখানো ইন্টেল আর্ক A770। আরো আছে 16GB টিম টিফোর্স ডেল্টা RGB RAM, এবং এই সব কম্পোনেন্ট গুলো আছে ASRock B450 স্টিল লেজেন্ড মাদারবোর্ডের উপরে আর কি। এবং এই মাদারবোর্ড গুলো যে খাঁচায় আবদ্ধ আছে, খাঁচার মডেল হইলো ডিপকুল CC560 ARGB। মোটামুটি স্পেসিফিকেশন শেষ, আপনাদের সাথে নাম্বারটা শেয়ার করি। আমাদের টেস্ট খানা অনেক সিম্পল। এই টেস্টে আমরা মাত্র 3টা সফটওয়্যার ব্যবহার করছি, একটা মনিটর করার জন্য আর 2টা সফটওয়্যার জাস্ট প্রত্যেকটা কম্পোনেন্টকে তার লিমিট পর্যন্ত পুশ করার জন্য। প্রথম সফটওয়্যার Cinebench R23, যেটা কিনা আমাদের CPU কে পুশ করবে, আর দ্বিতীয় সফটওয়্যার FarmArc, যেটা কিনা আমাদের GPU কে পুশ করবে। এবং এই সফটওয়্যারগুলো কাকে কতটুকু পুশ করতেছে, কতটুকু টেম্পারেচার পর্যন্ত যাইতেছে, এটা দেখার জন্য আমরা ব্যবহার করেছি HW Info। এই একই মেথডগুলো ব্যবহার করে আপনিও বের করতে পারবেন আপনার সিস্টেম কি ওভারহিট হচ্ছে কি হচ্ছে না। তাহলে চলেন এবার নাম্বারগুলো শুনে আসি। টেস্ট করা চলছে 10 মিনিট, এবং এই 10 মিনিটই প্রত্যেকটা কম্পোনেন্টের ইউটিলাইজেশন প্রায় 100% ছিল। প্রথমে আমাদের কেসের সাথে আসা ফ্যানগুলোর পারফরমেন্স নাম্বার জানবো, পরবর্তীতে আমাদের ভেন্ডি ফ্যানের। টেস্ট শুরু করার সাথে সাথে হার্ডওয়্যার ইনফোর সাথে সাথে খুলতে না পারার ব্যর্থতার কারণে আমরা ইমিডিয়েট স্পাইকটা দেখতে পাই নাই টেম্পারেচারের। আমাদের CPU প্রায় 91 ডিগ্রি পর্যন্ত রিচ করতেছে ম্যাক্সিমাম, এবং এভারেজ নাম্বার দেখতে পেয়েছি 82, 81 এরকম। এবং এই ডিফল্ট ফ্যান কনফিগারেশনে জিপিইউ টেম্পারেচার দেখা গেছে ম্যাক্সিমাম 86, এভারেজ 80 ডিগ্রি সেলসিয়াস। যাই হোক, ডিফল্ট ফ্যানের নাম্বারগুলো দেখা বুঝাই যাইতেছে যে খুব বেশি সুবিধার না। এবার দেখা যাক ভেন্ডির কি অবস্থা। ঠিক একই সফটওয়্যার এবং একই টাইম ডিউরেশন, কিন্তু এবার পারফরমেন্স স্কোরগুলা একদম ভিন্ন। যেখানে আমরা সিপিইউতে দেখতে পেয়েছি 77 ম্যাক্সিমাম টেম্পারেচার এবং এভারেজ ছিল 74, অর্থাৎ ম্যাক্সিমামে আমরা ড্রপ দেখতে পেয়েছি প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস, এবং এভারেজ নাম্বারে দেখা গিয়েছে ডিফল্ট ফ্যানের তুলনায় 8 ডিগ্রি সেলসিয়াসের ড্রপ। এবং জিপিইউতে ছিল 74 ডিগ্রি সেলসিয়াস ম্যাক্সিমাম এবং এভারেজ 64 ডিগ্রি সেলসিয়াস। এন্ড আমরা যদি আগের রেজাল্টের সাথে কম্পেয়ার করি, যেখানে কিনা ম্যাক্সিমাম ছিল 86 এবং এভারেজ ছিল 80 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমরা এর মাঝে ম্যাক্সিমামে ডিফারেন্স দেখতে পারবো 12 ডিগ্রি সেলসিয়াসের এবং এভারেজে 16 ডিগ্রি সেলসিয়াস। পারফরমেন্স নাম্বারগুলো যথেষ্ট ইমপ্রেসিভ,
কিন্তু এখানে ছোটখাটো একটা ক্যাচ আছে। আজকের টেস্টে মাত্র 3টা ফ্যান ব্যবহার করা হয়েছে এবং আমাদের যে কম্পিউটার কেসিং আছে এইটা একটা ওভেন টাইপের কেস বলতে পারেন, যেখানে কিনা এনাফ ভেন্টিলেশন তো থাকেই না, পাশাপাশি আমাদের এনাফ ফ্যানও ছিল না। তাই আমাদের এই টেস্টটাকে সম্পূর্ণ একটা ফেয়ার টেস্ট বলাও যাচ্ছে না, জাস্ট আপনাদেরকে একটা নর্মাল ফ্যানের সাথে কম্পেয়ার করে একটা নাম্বার দিলাম। তাই আমাদের এই এক্সাক্ট সিস্টেমটা যদি আপনি কোনোভাবে একটা বর্তমানের ট্রেন্ড ফিশ ট্যাঙ্ক কেসের মধ্যে ভরে দিতে পারেন, তাহলে সেখানেও আপনি একটা ডিফল্ট অ্যান্ড আফটার মার্কেট ফ্যানের যে পারফরমেন্স ডিফারেন্স আছে দেখতে পাবেন, বাট সেটা এত হাই হবে না। তাই আপনি যদি কনফিউশনে থাকেন নেক্সট ডে আপনার সিস্টেমের কুলিং এ ইনভেস্ট করবেন নাকি পারফরমেন্স সেন্ট্রিক কোনো কম্পোনেন্টে, তাহলে আমি আপনাকে বলবো আপনার সিস্টেমটাকে আদৌ ওভারহিট হচ্ছে কিনা বা ডেঞ্জার জোনে হিট করতেছে কিনা সেইটা আগে দেখে নেন। নরমালি আপনার একটা টেম্পারেচারের প্যারামিটার আছে যার উপরে গেলে একটু টেনশনের কারণ থাকে। আমাদের পিসির ভিতরে মূল যে দুইটা কম্পোনেন্ট আছে গ্রাফিক্স কার্ড এবং সিপিইউ, এই দুইটা কম্পোনেন্টেরই ম্যাক্সিমাম অপারেটিং টেম্পারেচার মোস্ট অফ দ্য টাইম 90 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে এবং অবভিয়াসলি আপনি চাইবেন না আপনার সিস্টেমটা সবসময় আপনার ম্যাক্সিমাম অপারেটিং টেম্পারেচারে থাকুক। তাই নরমালি 80 থেকে 85 ডিগ্রি সেলসিয়াসের যে প্যারামিটারটা আছে এটাকেই সবাই টার্গেট করে রাখে। এখানে খুব বেশি একটা চিন্তার কারণ নাই, কিন্তু ম্যাক্সিমাম লোডে যদি এটা খুব সহজেই 90 ডিগ্রি 91 92 রিচ করে ফেলে তাইলে এখানে ঝামেলা আছে এন্ড এটা স্লোলি আপনার কম্পোনেন্টের লাইফ স্প্যানও কমায় দিবে এবং আমার মনে হয় ঠিক সেই সময় আপনার কুলিং নিয়ে চিন্তা করতে হবে। এখন এখানেও আরেকটা ক্যাচ আছে। ক্যাচটা হলো আপনার দেখতে হবে আপনার কোন কম্পোনেন্ট ওভারহিট হইতেছে, এটা কি সিপিইউ নাকি জিপিইউ নাকি দুইটাই একসাথে। যদি আপনার সিস্টেমে শুধু সিপিইউ ওভারহিট হয় এবং জিপিইউ তার নরমাল টেম্পারেচারে অপারেট করে, তাহলে আমার মনে হয় আপনার সিপিইউর কুলিং এর দিকে ফোকাস দিতে হবে। আর যদি আপনার সিচুয়েশনটা এমন হয় যে আপনার জিপিইউ এবং সিপিইউ দুইটাই একসাথে ওভারহিট হচ্ছে, তাহলে এখানে আপনার একটা সিস্টেম সাফোকেশনের পটেনশিয়াল থাকে, যেখানে হয়তোবা আপনার কেসের ফ্যান বা এমন একটা কেস নিতে হবে যেখানে ভেন্টিলেশন অনেক ভালো এন্ড এনাফ এয়ার সার্কুলেশন আছে। আর যদি আপনার সিস্টেমে শুধু জিপিইউটাই ওভারহিট হয় তাইলে এখানে একটু ঝামেলাটা বড়। হয়তোবা আপনার জিপিইউর মধ্যে প্রচুর ময়লা জমে গেছে, কারণ নরমালি যখন জিপিইউ গুলো কোম্পানি থেকে আসে তখন তারা নিজেরাই টেস্ট করে দেখে যে এটা কি আদৌ ওভারহিট হচ্ছে কি হচ্ছে না, এন্ড আপনার সিস্টেমে যদি সেটা তাও ওভারহিট হয় জাস্ট ওই কম্পোনেন্টটাই, তাহলে হয়তোবা আপনার জিপিইউর মধ্যে প্রচুর ময়লা জমে গেছে এবং এটা ঠিক করার জন্য সলিউশন খুব বেশি কঠিন না, জাস্ট জিপিইউটাকে পরিষ্কার করেন। জিপিইউর যদি ওয়ারেন্টি না থাকে তাহলে থার্মাল পেস্ট গুলো চেঞ্জ করে ফেলেন। পাশাপাশি পারলে জিপিইউটাকে এভাবে পজিশন করার চেষ্টা করেন বা এমন একটা কেস নেওয়ার চেষ্টা করেন যেখানে কিনা জিপিইউটা পর্যাপ্ত বাতাস পাবে, এন্ড দ্যাটস ইট। আর আপনি যদি পিসি ওয়ার্ল্ডের সেই ন্যাস্টি পাবলিক হয়ে থাকেন যে কিনা বছরের পর বছর আপনার পিসি পরিষ্কার করার চিন্তাও না করে থাকেন, তাহলে আপনার কেস ফ্যানও আপনাকে খুব বেশি একটা সুবিধা দিতে পারবে না। আর যদি কুলিং এর চিন্তা আপনি আপনার নতুন পিসি বিল্ডের সময় করেন, তাইলে আপনার জন্য সুসংবাদ, আপনার আফটার মার্কেট ফ্যান কেনার চিন্তা খুব বেশি একটা করার দরকার নাই, কারণ বর্তমানে মার্কেটের ভিতরে অ্যাভেলেবল কেসিং পাওয়া যায় যার ভিতরে কিনা ডিসেন্ট লেভেলের কুলিং সলিউশন অলরেডি থাকে আর ভেন্টিলেশন তো উপরে নিচে ডাইনামো সব জায়গায় আছে। এছাড়া বর্তমানে মার্কেটে যতগুলো কম্পোনেন্টই আসতেছে লাইক সিপিইউ জিপিইউ যেটাই বলেন না কেন, এরা বর্তমানে হেভিলি তাদের এফিসিয়েন্সির উপর নজর রাখে, যার কারণে এদের কুলিং সলিউশন নিয়ে আগের মতো অত বেশি চিন্তা করা লাগে না। তাই আপনি যদি আপনার বিল্ডের সময় একটু মাথা খাটায়া বিল্ড করেন, তাহলে পরবর্তীতে কুলিং এর জন্য আপনার আর মাথাটা খাটানো লাগবে না। আর ফরচুনেটলি বলেন বা আনফরচুনেটলি বলেন, আপনি যদি সেই গ্যাং মেম্বার হয়ে থাকেন যেই গ্যাং এর কেসের ভিতরে কোনো ফ্যান থাকে না, তাইলে আমি বলবো ভাই আপনি ভেন্ডির ফ্যান নিয়ে নেন। এখন ডাইরেক্ট ক্যান সাজেস্ট করতেছি, কারণ আপনি যখন একটু মার্কেট অ্যানালাইসিস করবেন, একটু মোটামুটি ওয়েল নোন ব্র্যান্ডের যখন আপনি একটা ফ্যান নেওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে ভেন্ডি ফ্যানের বাজেট রেঞ্জের ভিতরে, তারা দেখবেন ম্যাক্সিমাম ভেন্ডির স্পেসিফিকেশনের কাছাকাছি যেতে পারতেছে বাট ম্যাচ করতে পারতেছে না। আমরা ফিচারের কথাটা বাদই দিই, কিন্তু হ্যাঁ মার্কেটের মধ্যে এমন কিছু ফ্যান আছে যেগুলো কিনা ভেন্ডির এই ফ্যানটাকে ডাইরেক্টলি চ্যালেঞ্জ করে বাট এক জায়গায় গিয়ে মার খেয়া যায়। তা হইলো ওয়ারেন্টি। আমরা যখন মার্কেট প্লেসে হানা দিই প্রিজম 6 প্রিজম 9 নামের কিছু ফ্যান পাই যেগুলো কিনা স্পেসিফিকেশন ওয়াইজ ভেন্ডির ফ্যানকে টক্কর দিতেছে এন্ড প্রাইসিং ওয়াইজও খুব হেভিলি টক্কর দেয়। যেমন ভেন্ডির ফ্যানগুলো প্রায় 1100 টাকা করে পড়ে এন্ড সেই ফ্যানগুলো প্রিজম 6 যার ফ্যান স্পিড কিনা 1600 থেকে 1800 আরপিএম তারা ক্লেম করে, তার দাম মাত্র 500 থেকে 550 টাকা। কোয়ালিটি কেমন আমি আপনাকে বলতে পারতেছি না, কারণ আমি কখনো ব্যবহার করি নাই। প্রিজম 9 তারা 2000 থেকে 2200 আরপিএম ম্যাক্স ক্লেম করতেছে এন্ড প্রাইস অ্যারাউন্ড 750 থেকে 800 টাকা। একটা জিনিস যেটা নোট করতে হবে আপনার, এগুলার কোনোটার মধ্যেই কোনো ধরনের ক্লিপিং মেকানিজম নাই কোনো ডিটাচেবল কেবল, সো কেবলের হ্যাসেল গুলা এটাতে থাইকে যাইতেছে এন্ড কোনো গ্যারান্টি তো নাই। তারপরে আমরা আরেকটা ফ্যান পাইছিলাম যেটা কিনা আজকের ফ্যানটাকে অনেকটাই ম্যাচ করতেছে, কিন্তু আনফরচুনেটলি এই ফ্যানটারও কোনো ওয়ারেন্টি নাই এন্ড এটা 3টা ফ্যানের একটা সেটের দাম 2500 টাকা। এখন যাদের ওয়ারেন্টি নিয়ে কোনো প্রবলেম নাই তারা এইসব ফ্যানগুলোর দিকে যাইতে পারেন, বাট আমার পার্সোনাল ওপিনিয়ন আপনার যেই ফ্যানই নেন না কেন ওয়ারেন্টিটাকে একটা মাস্ট হ্যাভ জিনিস হিসেবে কনসিডার করতে হবে, কারণ এইসব কেস ফ্যানগুলোর ক্ষেত্রে আমরা নরমালি দেখি কি যেই ফ্যানটা টিকে ওইটা আপনার হয়তোবা পরবর্তী জেনারেশনে ইনহেরিট করতে পারবে, আর যেটা টিকবে না ওটা সপ্তাহখানিক পরেই গন হয়ে যাবে। আনফরচুনেটলি কোন ফ্যান নষ্ট হবে কোন ফ্যান ভালো থাকবে এটা অনেক বেশি আনপ্রেডিক্টেবল, যার কারণে ওয়ারেন্টি স্যাক্রিফাইস করাটা একটু টাফ।
অফ। যাই হোক, টাকা আপনার, জিনিসটাও আপনিই কিনবেন, জানানোর কাজ ছিল আমার। আমি জানাই দিছি ভাই। আমি আজকের মতন এখান থেকে বিদায় নিতেছি। ফ্যান নিয়ে মেলা বকবক করছি। চ্যানেলখানায় নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, ও লাইক করতে ভুলেন না। এটাই বলার ছিল। যাই হোক, আমি গেলাম ভাই, আল্লাহ হাফিজ।